আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি-20 সিরিজ উপলক্ষে আমাদের আজকের আয়োজন পাওয়ার্ড বাই কিশোরস মাউথ ম্যাজিক ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি-20 সিরিজ শেষে আমরা ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এছাড়া আমাদের সাথে আরো একজন গেস্ট উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, শাহের আহমেদ আনন্দ ভাই। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। ভালো আছেন? জি। সামি ভাইয়ের কাছে শুরু করতে চাই। সামি ভাই, আমরা বাংলাদেশ যদি বলি, এতদিন ক্রিকেট খেলছে, শ্রীলঙ্কার মাঠে কখনো সিরিজ জয় হয়নি। সো ফার্স্ট সিরিজ জয় টি-20 দিয়েই শুরু। আপনার কাছে যদি আসতে চাই, সেটা কিভাবে দেখছেন? আমার কাছে প্রথমত মনে হয় যে ফার্স্ট অফ অল টি-20-র এই টিমটাকে সময় দেওয়া উচিত। আমরা কেন জানি খুব বেশি অধৈর্য হয়ে যাই, আমরা কোনো একটা ব্যাড ডে কনজিউম করতে পারি না। আমার অফিসে কোনো একটা খারাপ দিন যেতে পারে, এই বিষয়টা আমরা আসলে নিতে পারি না। দর্শকরা নিতে না পারাটা খুব স্বাভাবিক, কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি সেই জায়গা থেকে ইনভেস্ট করাটা ছেড়ে দেয়, সেটা কিন্তু আসলে খারাপ একটা ব্যাপার। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টি-20-র এই টিমটার প্রতি ইনভেস্টমেন্টটা রাখা উচিত, সময় দেওয়া উচিত। একটা ট্রানজিশনাল ফেজে বাংলাদেশের ক্রিকেট আছে। সাকিব আল হাসান খুব রিসেন্টলি প্রথম আলোতে একটা ইন্টারভিউতে একটা কথা বলেছেন যে এই যে প্লেয়াররা যারা আছে তারা কখনো লিডারশিপের জায়গাটা পায় নাই। কারণ অতীতে যেটা দেখা যেত যে আমাদের সিনিয়র ক্রিকেটাররা তারা প্রত্যেকটা সিরিজেই খেলতেন। সাউথ আফ্রিকার সঙ্গেও খেলছেন, ইন্ডিয়ার সঙ্গেও খেলছেন, পাকিস্তানের সঙ্গে খেলছেন, আবার জিম্বাবুয়ের সঙ্গে খেলছেন। সো আলটিমেটলি এই প্লেয়াররা কখনো লিডিং রোলটা পান নাই, মানে লিটন কুমার দাস কিংবা অন্যান্য যারা আছেন তারা কখনো লিডিং রোলটা ওইরকম ভাবে পান নাই। সো অল অফ আ সাডেন তারা যখন লিডিং রোলটা পেয়েছেন, সে সময় তারা আসলে হাউ টু রিয়্যাক্ট, সেই বিষয়টা হয়তো বা তাদের জন্য একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। দেখেন 28, 29, 30 বছর বয়স হয়ে গেছে এক একজন প্লেয়ারের, তারপর এখন পর্যন্ত ওই রেসপন্সিবিলিটির জায়গাটা তারা নেন নেই। কারণটা হচ্ছে যেটা বলছিলাম যে 2015 সালে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ পাকিস্তানকে হারালো, ইন্ডিয়াকে হারালো, দেন সাউথ আফ্রিকাকে হারালো, ফলোড বাই এরপরে যে জিম্বাবুয়ে সিরিজটা হলো, সেম টিমটাই কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে খেললো। সাকিব একটা কথা সবসময় বলতেন, আমরা তখন তাকে নিয়ে অনেক কথা বলতাম যে সাকিব আল হাসান টাকার মূল্য তার কাছে অনেক বেশি কিনা, তিনি আইপিএল খেলতে যেতেন। এখন ওই সময়গুলো কিন্তু একটা সুযোগ ছিল যে ঠিক আছে, ছোট সিরিজগুলো তারা না খেলে নতুনরা তারা রেডি হয়ে যেতে পারতেন লিডিং রোলের জন্য, হয়তোবা একটা ক্যাপ্টেন্সির জায়গাটা তৈরি হয়ে যেত। আপনি যদি ইন্ডিয়াতে চিন্তা করেন, শুভমান গিল টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছে ইংল্যান্ডে, তার জন্য নতুন কিছু মনে হয় না, কারণ অলরেডি হি হ্যাজ ক্যাপ্টেন্ড ইন্ডিয়া ইন আ ডিফারেন্ট ফরম্যাট। কারণ জিম্বাবুয়ে সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এর আগে। সো ইন্ডিয়া টিমে কিন্তু অলরেডি 4-5টা এস্টাবলিশড ক্যাপ্টেন আছে। সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, শুভমান গিল ক্যাপ্টেন, ইভেন আপনি যদি চিন্তা করেন যে তিলক ভার্মারাও আলটিমেটলি কে এল রাহুলও ক্যাপ্টেন্সি করেছেন। সো যেটা বলছিলাম যে আপনার প্লেয়ার রেডি করতে হয় ওইভাবে। সো মানে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই টিমটা এখন যেভাবে আছে, যে শেপে আছে, এটাকে কন্টিনিউ করা উচিত এবং দর্শক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকের ধৈর্য ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এই দলটাকে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দ ভাই, সামি ভাই বলছিলেন যে এর থেকে বেটার পারফরমেন্স কিংবা এই দলটাকে যদি সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, আরো ভালো পারফর্ম করা উচিত। দেখুন, আমি সামিভার কথার সাথে একমত। আপনি যদি দেখেন যে গতকালকের খেলাতে অনেকগুলো মোমেন্টাম তৈরি হয়েছে, কিন্তু আমার মতে হলো গিয়ে প্রথম মোমেন্টাম তৈরি হয়ে গিয়েছিল যখন আমরা দ্বিতীয় টি-20 খেলাটা জিতেছিলাম। তখনই আমাদের পুরো টিমের মাঝে একটা পজিটিভ ক্যারেক্টার শো করতে পেরেছিল। ওই সেকেন্ড ম্যাচ উইনিং এর যে সিচুয়েশনটা তারা খুব পজিটিভভাবে ফাইনাল ম্যাচে নিয়ে আসতে পেরেছিল। এবং আপনি যদি দেখেন গতকালকে আমাদের বোলিং অ্যাটাক যেটা ছিল, সাথে ফিল্ডিং প্লেসমেন্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছুই খুবই গোছানো লেগেছিল এবং বোঝা যাচ্ছিল কি যে টিম এটাতে অ্যাজ এ ইউনিট ভালো হোমওয়ার্ক করে তারপর নেমেছিল। তো সামি ভাই যেটা বললো যে আপনি আউট অফ ওয়ান নাইট আপনি রেজাল্ট পাবেন না, তাদের উপর আস্থা রাখা লাগবে। আপনি ওপেনাররা যারা রয়েছে, ওপেনাররা দেখা গেল হলো কি যে সবচেয়ে চ্যালেঞ্জিং সিনারিও তাদের ফেস করা লাগে। একদম নতুন বলের খেলা তাদের ফেস করা লাগছে, বলের মুভমেন্ট থেকে শুরু করে এভরিথিং তারাই কাইন্ড অফ স্কেপগোট হিসেবে সবার আগে চলে যায়। তো দেখা যায় কি যে তারা 1-2টা ম্যাচ খারাপ করতে পারে, কিন্তু তাদের যে পজিটিভ ব্যাটিং অ্যাপ্রোচ, আমাদের যে বর্তমানে যে দুজন টি-20 ওপেনার রয়েছে,
এক্স্যাক্টলি। তো তাদেরকে অ্যাকচুয়ালি পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, পুরো টিমটাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। আমাদের মিরপুরে খেলা হবে নেক্সট পাকিস্তান সিরিজ, আমাদের এটা দেখতে হবে কি যে মিরপুরে ব্যাটিং উইকেট কিন্তু অতটা না, ব্যাটসম্যানরা যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হবে। তো আমরা যেন আস্থা রাখি, আমরা যেন ভুলে না যাই কি যে মাত্র 1 সপ্তাহ আগেই আমরা টি-20 সিরিজ শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে বিট করে আমরা চলে আসছি। তো এই জিনিসগুলা পজিটিভ ভাবে ক্যারি করে নিয়ে যাওয়া উচিত। স্যার আমরা গত এপিসোডে একটা জিনিস দেখছিলাম যে কথা হচ্ছিল শেখ মেহেদীর ইনক্লুশন নিয়ে, এবং আমরা সবাই চেয়েছিলাম যে আসলে শেখ মেহেদীর ইনক্লুশনটা হোক, সেটা রিশাদের জায়গাতেই হোক কিংবা নাসুম আসুক, কিংবা আমরা যদি মিরাজের কথা বলি মিরাজের জায়গাতেই হোক। এবং থার্ড টি-20তে আমরা দেখেছি যে শেখ মেহেদী ইনক্লুশন হয়েছেন, টিমে কিছু চেঞ্জও এসেছে, রেজাল্টও আমরা কিন্তু দেখেছি। যদি আমরা বলি যে 4 ওভারে 11 রান দিয়ে 4টা উইকেট এবং লাস্ট ওভারে তার মেডেন, সো ইনক্লুশনটা কতটা পারফেক্টলি ছিল? প্রথমত টি-20 ক্রিকেটে শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে টিম ম্যানেজমেন্ট যে একটা অসম কম্পিটিশন তৈরি করেছে, আমি সেই কম্পিটিশনটারই কোনো কারণ দেখি না। কারণ টি-20 ক্রিকেটে শেখ মেহেদী হাসান এক নেচারের ক্রিকেটার, মেহেদী হাসান মিরাজ আরেক নেচারের ক্রিকেটার। শেখ মেহেদী হাসানকে আপনি যদি ব্যাটিং দিয়ে জাজ করেন তাহলে তো হবে না। অ্যাজ আ বোলার শেখ মেহেদী হাসান গেল 2 বছর ধরে বাংলাদেশের প্রমিনেন্ট বোলার, এবং তাকে আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছেন। আমরা গতদিন আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে যে ভাইস ক্যাপ্টেন কেন আসলে একাদশের বাইরে। হ্যাঁ, কম্বিনেশন ওয়াইজ শেখ মেহেদী হাসানের সঙ্গে কম্পিটিশনটা হতে পারে নাসুম আহমেদের সাথে, সেটা কম্বিনেশন ওয়াইজ কিংবা প্রতিপক্ষ বিবেচনা, যদি প্রতিপক্ষে ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি থাকে, গ্রাউন্ড যদি বাঁহাতি স্পিনারদের জন্য বেশি প্রমিনেন্ট থাকে, দেন ওই কম্পিটিশনটা হতে পারে। সেটা একটা হেলদি কম্পিটিশন, যে ঠিক আছে যে কম্বিনেশন ওয়াইজ এই ম্যাচে হয়তো বা আপনি নাসুমকে প্রেফার করছেন। কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের কম্পিটিশনটা আসলে কোনোভাবেই হয় না। মেহেদী হাসান মিরাজ বিপিএল এ যদি আপনি ব্যাটার হিসেবেও চিন্তা করেন, তিনি পারফর্ম করেছেন কিন্তু অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার, তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করেন নাই। আর বোলিং এর ক্ষেত্রে চিন্তা করলে শেখ মেহেদী হাসান গেল 2 বছরে বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট বোলার। প্রথমত আপনি যদি ইকোনমি রেট দেখেন পাওয়ার প্লেতে, গেল 2 বছরে শেখ মেহেদী হাসানের ইকোনমি রেট ওয়ার্ল্ডের লিডিং ইকোনমি রেট। ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটে কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের তালিকা যদি করেন যে পাওয়ার প্লেতে সবচেয়ে কম ইকোনমি রেটের অধিকারী, ভুবনেশ্বর কুমার 1 নম্বরে আছেন। এরপরেই আপনি জসপ্রীত বুমরা এবং শেখ মেহেদী হাসানকে পাবেন। টি-20 র্যাঙ্কিং এ এই সিরিজের আগ পর্যন্ত শেখ মেহেদী হাসান বাংলাদেশের লিডিং বোলার ছিলেন, বাংলাদেশের 1 নম্বর বোলার ছিলেন। যদিও এই সিরিজের মধ্যবর্তী সময় আইসিসি যখন এটাকে আবার হালনাগাদ করেছে, রিশাদ হোসেন সেই জায়গাটা তাকে সারপাস করে গেছেন। কিন্তু হি ইজ এ প্রুভেন কাস্টমার। এবং আপনি যদি দেখেন যে গতকালকে উইকেট যে ধরনের আচরণ করেছে, এই টাইপের উইকেটে শেখ মেহেদী হাসান যেভাবে আই লাইনের নিচে বোলিং করতে পারেন, আই লাইনের নিচে বোলিং করেছেন, বলের ভ্যারিয়েশনের জায়গাটা, 2জন বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করেছেন, দেখবেন একটা বল বাইরে বেরিয়ে গেছে, আউটসাইড এজ ক্যারি করেছে, একই ফ্লাইট, একই ধরনের ড্রিফট, তবে টার্নটা ভিন্ন, আরেকটা বল ভেতরের দিকে ঢুকেছে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ছিল যে ওভার স্পিন সাইড স্পিন দুটাই করেছেন। আপনি যদি বলের সিম রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন, তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই জায়গাটা, যে নর্মালি যেটা হয় যে একজন স্পিনার যখন বোলিং করেন বল তখন সাইড স্পিন করে, বাট আপনার যদি ওই ভ্যারিয়েশনটা থাকে যে আপনি ওভার স্পিন করাতে পারেন, ওভার স্পিন মানে বলের সিমটা এদিকে যাবে, ব্যাটসম্যানের দিকে যাবে। সো শেখ মেহেদী হাসান বাংলাদেশের একমাত্র বলবো না, এখনকার সময় অনেক বোলারই এসেছেন, বাট খুব প্রমিনেন্ট ওয়েতে ওভার স্পিনটা করতে পারেন শেখ মেহেদী হাসান। কালকে আপনি লাস্ট যে উইকেটটা সেটা আরো ভালো মতো ক্যামেরা ক্লোজ পজিশনে দেখিয়েছিল, যেটা রিটার্ন ক্যাচ নিয়েছিলেন, সেটা কিন্তু একটা ওভার স্পিন কাইন্ড অফ বল ছিল। আবার প্রথম উইকেটটা যখন নিয়েছিলেন তখন আবার বল সাইড স্পিন করছিল। সো এই ভ্যারিয়েশনটা তার মধ্যে আছে। এখন আমার খুব সোজাসাপটা কথা যেটা হচ্ছে যে যদি কম্পিটিশনটা করতেই হয় বা কম্পিটিশন তৈরি করতে হয়, সেটা একটা হেলদি কম্পিটিশন শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদের মধ্যে হতে পারে, সেটা শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে আসলে হতে পারে না। আরেকটা বিষয়, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের টেস্টের 1 নম্বর প্লেয়ার, ওয়ানডের খুব প্রমিনেন্ট একজন প্লেয়ার। এখন সবাইকে সব ফরম্যাট কেন খেলতে হবে সেটাও আমার কাছে আসলে বোধগম্য হয় না, যে সবাইকে কেন সব ফরম্যাট খেলতে হবে। মিরাজ যদি টি-20 ক্রিকেট না খেলেন তাতে কিন্তু তার টেস্ট ক্রিকেটের গ্রেটনেস কমে যাবে না, তাতে তার ওয়ানডে ক্রিকেটের প্রমিনেন্সি কমে যাবে না। হি ইজ স্টিল দ্য লিডিং প্লেয়ার অ্যাজ ফার অ্যাজ টেস্ট ক্রিকেট ইজ কনসার্ন ফর বাংলাদেশ। তিনি আমাদের টেস্টে 1 নম্বর প্লেয়ার, তিনি ওয়ানডেতে আমাদের খুব ভাইটাল পার্ট। এখন কেন আপনাকে টি-20ও খেলতে হবে সেটাও কিন্তু একটা জায়গা। হ্যাঁ, আপনি খেলতে পারেন, বাট সেক্ষেত্রে
রাইট কম্বিনেশনটা আছে কিনা। এখন আপনি বলতে পারেন যে বিপিএল এর পারফরমেন্স, বিপিএল এ তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, বিপিএল এর পারফরমেন্স যদি আমরা চিন্তা করি তাহলে পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে নাইম শেখকে ওপেনিং এ খেলাতে হবে। আপনি কি খেলাবেন সেটা? সেটা তো আপনি খেলাবেন না অ্যাজ ফার অ্যাজ দ্য ন্যাশনাল টিমস কম্বিনেশন ইজ কনসার্ন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ কনসার্ন। সো ওই জায়গাটাই চিন্তা করার ব্যাপার আছে। তারপরও বলছি যে বিপিএল এ মেহেদী হাসান মিরাজ আপনি যদি অ্যাজ আ ব্যাটার চিন্তা করেন, অ্যাজ আ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন টপ অর্ডার, নট ইন দ্য মিডল অর্ডার। আর শেখ মেহেদী হাসানের কেন ব্যাটিং করতে হবে, মানে আপনি ব্যাটিং দিয়ে তাকে কেন জাজ করবেন? বোলিং এ তো তিনি প্রমিনেন্ট পার্টটা করে দিচ্ছেন। আর আপনার টিমে কি ব্যাটসম্যান নাই? উল্টো শামীম পাটোয়ারিকে যদি আপনি একটু এক্সট্রা বিট অফ টাইম দেন ব্যাটিং এর জন্য, সাইফুদ্দিনের মতো প্লেয়ার বা তানজিম সাকিবের মতো প্লেয়াররাও আরেকটু বেশি সময় পাবে ব্যাটিং করার জন্য। জাকের আলী অনেক, তিনি 16 থেকে 20 নম্বরের জন্য আসলে খুব বেশি মাত্রায় প্রমিনেন্ট। বাট টি-20 ক্রিকেটে তো আলটিমেটলি মিডল অর্ডার বলতে কোনো কথা নেই, সবাইকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে হয় আসলে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে টি-20 সেট আপের জায়গাটাতে আপনি মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের কম্পিটিশনটা হয় না, শেখ মেহেদীর কম্পিটিশনটা হতে পারে নাসুমের সাথে। আনন্দ ভাই, আমরা এই পিচ নিয়ে আগের দিন কথা বলছিলাম যে পিচের স্কোর কেমন হতে পারে কিংবা এই পিচে কাদের বলটাকে বেশি আমরা প্রাধান্য দিতে পারি। সেক্ষেত্রে আসলে টিমে যখনই আমরা শেখ মেহেদীকে ইনক্লুশন দেখেছি, এটা কি আসলে পিচের একটা সুবিধার কারণেও এরকম ভালো একটা বোলিং আমরা পেয়েছি? অবশ্যই গত এপিসোডে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। সাধারণত হলো কি যে প্রেমাদাসা স্পিনাররা, স্পেশালি যে সকল স্পিনাররা ব্যাটসম্যানের থেকে বল অ্যাওয়ে নিয়ে যেতে পারছে, লেফট হ্যান্ডেড স্পিনাররা স্পেশালি সবসময় অ্যাডভান্টেজ পেয়ে এসেছে। এবং এখানে স্ট্যাটিস্টিক্স কিছুটা গুরুত্বপূর্ণ রিগার্ডিং যে শ্রীলঙ্কা কখনো প্রেমাদাসায় রাতের বেলার খেলায় প্রথমে ব্যাটিং করে জিততে পারেনি। ওকে, তো গতকালকেও যখন তাদের ক্যাপ্টেনকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি কেন এটা নিলেন, তখন তার কাছে অ্যান্সারটা ছিল এরকম যে আমরা মিসরিড করেছি। ইভেন হলো কি যে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, উনিও কিন্তু অ্যাকচুয়ালি টসে জিতলে ব্যাটিং নেওয়ার পক্ষপাতী ছিল। তো দেখা যায় হলো কি কোনো একটা উইকেট বা কোনো একটা স্টেডিয়াম তার যে গতানুগতিক ব্যবহার, এটা রাতারাতি পরিবর্তন হয়ে যায় না, মোটামুটি এটা ক্যারি করতে থাকে। ওইটার কারণে দেখা গেল কি যে উইকেটের কম্বিনেশন অনুযায়ী শেখ মেহেদী হাসান খুবই ইম্পর্টেন্ট একটা ইনক্লুশন ছিল। এবং আপনি যদি উনার বোলিং প্যাটার্ন গত ম্যাচে দেখে থাকেন, 24টা বল করেছে, 24টা বলের ভেতরে রান দিয়েছে 11টা, একটা মেডেন ছিল, 4টা উইকেট নিয়েছিল। 24টা বলের ভেতরে উনি 21টা বল উনি গুড লেন্থ এবং শর্ট অফ গুড লেন্থে করেছে, প্লাস প্রতিটা বল উনার পিচ করেছে হলো কি যে 4th স্ট্যাম্প এবং 5th স্ট্যাম্প, এর বাইরে উনি বেরি করেন এই বল। তো আপনি পিচ ম্যাপটা যদি আপনার দেখেন তাহলে দেখতে পারবেন কি যে উনি কত অ্যাকুরেট ভাবে বোলিং করেছিল। সেটা হলো কি যে লেফট হ্যান্ডেড ব্যাটারের ক্ষেত্রেও এবং একই সাথে হলো কি রাইট হ্যান্ডেড ব্যাটারের ক্ষেত্রেও। আপনি এখানে একটা ব্রিলিয়েন্ট সেট আপও উনি তৈরি করেছিল, স্পেশালি চান্দিমাকে আউট করার সময়। সামি ভাও এটা খেয়াল করবেন, সেটা হলো কি যে ডিপ মিড উইকেটে ফিল্ডার ছিল, স্কোয়ার লেগে ফিল্ডার ছিল, কিন্তু চান্দিমাল এই জোনটাতে খুবই স্ট্রং। সে যেন এই জোনেই মারতে চায় এবং সে যেন ট্র্যাপে পড়ে, ওই বলটাতেই পার্টিকুলার সেই বলটাতে সে যতটুকু না পেইসে বল করছে, তার বোলিং স্পিড আসে হলো কি যে 82-85 কিলোমিটার, সে ওই বলটা আরো স্লোয়ার করে দিয়েছিল, 77-78 কিলোমিটারে তার বলটা ছিল, প্লাস ওইটা কিছুটা টার্নও হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট চান্দিমাল অ্যাক্রস দ্য ব্যাট শট খেলতে গিয়েছিল, যে শটটা অ্যাকচুয়ালি সে যদি কাভারের দিকে করতো আরো বেটার রেজাল্ট আসতো। টপ এজ হয়ে গিয়েছে, জাকির আলী অনেক, হি হ্যাজ টেকেন আ ভেরি গুড ক্যাচ। সাই ভাই, গতকালকের ম্যাচের আমরা অনেকগুলো বেটার পারফরমেন্স দেখেছি, বোলিং ইউনিটের ভালো একটা পারফরমেন্স ছিল, ব্যাটসম্যানদেরও ওপেনিংটাতে হয়তো আমরা একদম ফার্স্ট বলে উইকেট যাওয়ার পরেও কিন্তু একটা সুন্দর কাউন্টার অ্যাটাক দেখেছি। আসলে মোমেন্টটা আমরা কোথা থেকে ক্যারি করেছি? I think in both the matches the game changer has been মুস্তাফিজুর রহমান। আপনি স্ট্যাটিস্টিক্স দেখে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে ক্রেডিট দিতে চাইবেন না, কিন্তু মুস্তাফিজুর রহমান টিমে না থাকলে পরে তখন তার গুরুত্বের জায়গাটা বোঝা যায়। আপনি দেখেন আরব আমিরাতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটা মুস্তাফিজুর রহমান খেলেছিলেন, হি হ্যাড এ ব্রিলিয়ান্ট স্পেল, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। পরের দুইটা ম্যাচ মুস্তাফিজ খেলেন নেই, বাংলাদেশ হেরেছে। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-20 ম্যাচে মুস্তাফিজ খেলেন নেই, পরের দুইটা ম্যাচ মুস্তাফিজ খেললেন এবং বাংলাদেশ ম্যাচ জিতলো। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মিড ওভার্সে লাকি চার্মের ব্যাপার না ভাই। এখানে সমস্যার জায়গাটা কি জানেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুস্তাফিজুর রহমানকে সে 2015-16 সালের শেপে দেখতে চান। এখন
15-16 সালে মুস্তাফিজ এতই বেশি আনপ্লেয়েবল ছিলেন বা তার বোলিং প্যাটার্নটা এতই বেশি আনইউজুয়াল টাইপের ছিল, যে কারণে এখনো তিনি যখন অ্যাভারেজের চাইতে বেটার পারফর্ম করেন সেটা খুব বেশি নজরে আসে না। কিন্তু আপনি দুটা ম্যাচে যদি দেখেন এই সিরিজের দুটা ম্যাচে মিড ওভার্সের মোমেন্টামটা, ডেথ ওভার্সের ডিস্টারবেন্স ক্রিয়েটটা এবং শ্রীলঙ্কার প্রতি প্রেশার ক্রিয়েট করার জায়গাটা ইট ওয়াজ প্রোভাইডেড বাই মুস্তাফিজুর রহমান। এবং ইনিশিয়ালি যখন মুস্তাফিজ থার্ড বা ফোর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন তিনি মেনটেন করেছেন ওয়াইডার লাইনটা মেনটেন করেছেন। দ্য বল ওয়াজ ভেরি মাচ গ্রিপিং অন দ্য উইকেট, বল একটু লেটে আসছিল, ব্যাটসম্যানের জন্য শর্ট খেলা ডিফিকাল্ট ছিল এবং অ্যাওয়ে সুইং করে বলগুলো বেরিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু নেগোশিয়েট এবং ফিল্ড সেট আপটা সেভাবে করা হয়েছিল। ইমিডিয়েটলি এর পরের ওভারে যখন তিনি এসেছেন, ওয়েল ডিরেক্টেড বাউন্সার গুলো, শর্ট অফ লেন্থের বলক, আপনি দেখবেন যে এই ম্যাচে মুস্তাফিজের লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে ছিল, এবং সেই জায়গাটাতে দাসুন সানাকা ইভেন দেখেন 5-6টা উইকেট পড়ে যাওয়ার পরেও দাসুন সানাকার মতো প্লেয়ার যখন ক্রিজে থাকবেন, ইউ নেভার নো, দেয়ার ইজ অলওয়েজ আ ম্যাচ অন ফর দ্য সাইড। সো ওই সময়টাতে দাসুন সানাকাকে কিন্তু বেঁধে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান এবং বারবার সানাকার মাথায় বল লাগছে, বাউন্সার নেগোশিয়েট করতে পারছে না। সো দ্য প্রেশার ওয়াজ অন, ওই প্রেশারটা কিন্তু বজায় রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। সো ফ্যাক্টর জায়গাটা ওইটাই যে আপনি যদি আমাকে বলেন গেম চেঞ্জার এবং সিরিজ চেঞ্জার বাংলাদেশের পক্ষে, আফটার দ্য ফার্স্ট ম্যাচ মুস্তাফিজুর রহমান ব্রট দ্য সাকসেস ফর বাংলাদেশ। কারণটা হচ্ছে যে ওই মিড ওভার্স ফেজগুলোতে যদি মুস্তাফিজ প্রেশারটা বজায় রাখতে না পারতেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কার এই যে রানটা যেটা আপনি 140 দেখলেন, সেই 140 রানটা কিন্তু 170ও হতে পারতো। ইভেন গতকালকের ম্যাচে সেটা আরো অনেক বেশি মাত্রায় প্রাসঙ্গিক, যে যদি মুস্তাফিজ ওই টাইমে মিড ওভার্সে এবং ডেথ ওভার্সে রানের রাশটাকে টেনে ধরতে না পারতেন, 170 হলে ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট বল গেম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমার কাছে মনে হয় যেটা অনেক বেশি মাত্রায় আন্ডার রেটেড, বাট ইট শুড বি ফোকাসড। যে মুস্তাফিজুর রহমানের ইনক্লুশনটা, আপনি হয়তোবা বলবেন যে মুস্তাফিজ ফর্মে নাই কেন, কারণ আপনি এক্সপেক্ট করেন মুস্তাফিজ 5 উইকেট নেবে, সবসময় 5 উইকেট নেওয়ার দরকার হয় না। দ্য ওয়ে হি ইজ বোলিং রাইট নাও, হি ইজ ক্রিয়েটিং দ্য প্রেশার্স, অ্যান্ড ওই প্রেশারটার অ্যাডভান্টেজটা রেস্ট অফ দ্য আদার বোলার্স আর টেকিং দ্য অ্যাডভান্টেজ ফ্রম দ্যাট। সো এই জায়গাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আনন্দ ভাই, সামির ভাই মুস্তাফিজকে আসলে মোমেন্টাম ক্যারি করার জন্য বলছেন, আপনারাও কি মুস্তাফিজের দিকেই? দেখুন, আমি খুবই সৌভাগ্যবান, আমি এই বছর মোহাম্মদান টিমের যখন অ্যানালিস্ট ছিলাম, মুস্তাফিজুর রহমানও সেম টিমে ছিল, তো আমি খুবই ক্লোজলি তার সাথে কাজ করেছি এবং ক্লোজলি বোঝারও চেষ্টা করেছি তার ক্রিকেটিং ব্রেইনটা অ্যাকচুয়ালি কিভাবে চিন্তা করে। তো গতকালকের ম্যাচের কথাও যদি বলি, এখানে হলো কি যে ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্স প্লাস হলো কি মুস্তাফিজুর রহমানের যে সেট আপ, এইটা ব্যাপকভাবে কাজ করেছে। সামি ভাই যেটা বললো যে 5 উইকেট পাচ্ছে না, 3 উইকেট পাচ্ছে না, তার মানে এটা নাকি যে সে ফর্মে নাই, নট এট অল, জিনিসটা এরকম না। মুস্তাফিজুর রহমান পিক ফর্মেই রয়েছে। মুস্তাফিজুর রহমান পিক ফর্মে না থাকলে চেন্নাই সুপার কিংস বা আইপিএল টিমগুলো তাকে নেয় না, ঠিক আছে? সো ধোনির মতো একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন তাকে পিক করবে, দিল্লি যখন আবার তাকে পিক করবে, তার মানে কি যে তার মাঝে এখানে ব্রিলিয়ান্স কিছু রয়েছে। গতকালকের খেলায় যখন সে বোলিং করছিল, গুডল্যান্ড এবং শর্ট অফ গুডল্যান্ড বোলিং করছিল এবং 6 থেকে 7টা বল, স্পেসিফিকভাবে 6টা বল সে আউটসাইড লেগ স্ট্যাম্প পিচ আপ করেছে, অ্যাওয়ে বল বের করে নিয়ে চলে গিয়েছিল। তো অ্যাক্রস ভাবে যখন আর কি ব্যাটিং করার চেষ্টা করছিল, যেহেতু সামি ভাইও বলছিল যে বল গ্রিপ করছিল, ইট ওয়াজ ভেরি টাফ যে ওই মোমেন্টাম অনুযায়ী ক্যারি করা। আপনি দেখবেন কি যে মুস্তাফিজুর রহমান প্রথম বলে এসেছে 4th নাম্বার ওভারে, তারপরে আসছে আবার 5th নাম্বার ওভারে শেখ মেহেদী হাসান বোলিং করেছে, 6th ওভারে আবার মুস্তাফিজুর রহমান বল করেছে। 3 ওভারে 4, 5 এবং 6, 3 ওভারে অপোনেন্টরা রান করেছিল 12 রান। এটা মাঝে মুস্তাফিজুর রহমান যে প্রেশার ক্রিয়েট করেছিল 4th ওভারে, ওই প্রেশারের কন্টিনিউশন অনুযায়ী শেখ মেহেদী 5th ওভারে উইকেটটা পায়। একই রকম ভাবে আবার 6th ওভারে মুস্তাফিজুর রহমান আবার প্রেশারটা ক্রিয়েট করে। সো যখন মুস্তাফিজুর রহমান খেলছে, এক্স্যাক্টলি, বোলিং পার্টনারশিপ কিন্তু একটা বিশাল ভাইটাল পার্ট। আমরা ব্যাটিং পার্টনারশিপের কথা বলি, বাট বোলিং পার্টনারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। আজকে যে শেখ মেহেদী হাসান যিনি এত ভালো বল করেছে, আপনারা কেউ যদি পিক করতে পারেন, এখানে অন্যতম কন্ট্রিবিউটর ছিল মুস্তাফিজুর রহমানের বোলিং। সো কখনোই তাকে এভাবে যদি আমরা চিন্তা করি যে সে ফর্মে নাই, আমি এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক দিয়ে আমি বলে দিতে পারবো কি যে হি ইজ ইন ভেরি গুড ফর্ম। প্লাস সিগনিফিকেন্ট আরেকটা আমি কথা বলি, ডেথ ওভার বোলিং করেছে উনি 17 নম্বর ওভারে। 17 নম্বর ওভারে মডার্ন ডে ক্রিকেটে কোনো বলার ইনসাইড দ্য রিং 5 জন ফিল্ডার নিয়ে বোলিং করবে না। জেফ্রি ভ্যান্ডারসকে যখন আউট করেছিল 17 নম্বর বলে ওভারে আউট করেছিল, বলটা লং অফ ভিতরে ছিল, প্লাস হলো কি যে থার্ড ম্যান ভিতরে ছিল, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট রেখেছিল।
এই সেট আপ অনুযায়ী বোলিং করেছিল অ্যান্ড হি হ্যাজ টেকেন দ্য উইকেট। সো এটা করার জন্য গার্ডস দরকার, এটা করার জন্য ক্রিকেট ব্রেইন দরকার। আমি সবসময় বলি ক্রিকেট হলো কি যে রয়্যাল গেম, এই কারণে বলা হয় আপনার এখানে প্রচুর স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে হবে, আপনার প্রচুর ব্রেইন ওয়ার্ক করতে লাগবে। আপনি শুধুমাত্র পরিশ্রম করলে ক্রিকেটে রেজাল্ট আসবে জিনিসটা তা না, ইটস নট দ্যাট কাইন্ড অফ গেম। আপনার এখানে ব্রিলিয়ান্স আপনার কাজে লাগাতে হবে। সামি ভাই, আমরা ক্যাপ্টেন্সির কথা নিয়ে এর আগের এপিসোডেও কথা বলছিলাম, আজকেও কথা হচ্ছিল, ক্যাপ্টেন্সি ছিল। সো লিটন দাসের ক্যাপ্টেন্সিকে আমরা কিভাবে রেট করতে পারি? লিটন কুমার দাস কিন্তু 2টা অ্যাওয়ে সিরিজ বাংলাদেশকে জেতালেন। ব্যর্থতা যেরকম আছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা বাংলাদেশ হেরেছে, সেই সঙ্গে সফলতার জায়গাটাও কিন্তু আছে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ বাংলাদেশ জিতেছে, সেটা একটা অ্যাওয়ে সিরিজ ছিল। এই সিরিজটাও সেটা একটা অ্যাওয়ে সিরিজ। এবং দেখেন, জীবনটা আসলে এরকমই যে যখন আপনি ভাবছেন যে আপনার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, তখন লাইফ ইজ আ বক্স অফ চকলেটস। জীবন আপনাকে কখনো কখনো এরকম কিছু একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। তো লিটন কুমার দাস এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজও। সো সবকিছু মিলে আপনি বুঝতে পারছেন। আমি আবারও যেটা বলি সেটা হচ্ছে যে স্টিল ইউ নিড টু প্রোভাইড টাইম টু দ্য ক্যাপ্টেন। আমরা খুব অধৈর্য হয়ে যাই, সেই অধৈর্যটা না হওয়া। উইকেটের পেছন থেকে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির জায়গা আমি বলবো না যে ভেরি মাচ আপ টু দ্য মার্ক। হ্যাঁ, অনেক ডিসিশনের জায়গা আছে মাঠে, যেটা হয়তো বা তার ডিসিশনটা আপনার পছন্দ হবে না বা কখনো কখনো পছন্দ হবে, বাট স্টিল আর্লি ডেজ টু কমেন্ট অ্যাবাউট লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি। তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বেশ কিছু টেকনিক্যাল জায়গা থেকে বেশ কিছু ভালো মতো তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। এবং আপনি কালকে যদি এন্টায়ার বোলিং পার্টনারশিপের কথা আনন্দ ভাই যেটা বলছিলেন, যে মুস্তাফিজ একটা ওভারে প্রেশার ক্রিয়েট করছেন, দেন তারপরে আবার সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসান উইকেট নিচ্ছেন, যদিও স্টিল একটা প্রসঙ্গের জায়গা আছে যে তানজিম সাকিবকে কতটুকু ভালো মতো ইউটিলাইজ করতে পারছেন লিটন কুমার দাস, এবং হি নিডস টু ফাইন্ড অ্যানাদার ওয়ে যে আসলে কিভাবে তিনি সেটা করতে পারবেন। আমার কাছে মনে হয় যে স্টিল আর্লি ডেজ টু কমেন্ট, বাট ইউ নিড টু প্রোভাইড হিম সাম টাইম। মাঠে ফিল্ড সেট আপ থেকে শুরু করে সব জায়গাতে আমি বলবো যে তিনি স্বাক্ষর রেখেছেন যে ওকে, আমরা একটু আউট অফ বক্স, কনভেনশনাল চিন্তার বাইরে থেকে একটু আউট অফ বক্স চিন্তা করার জায়গাটা। এবং আপনি যখন একটু আউট অফ বক্স চিন্তা করতে যাবেন তখনই মিস্টেকগুলো হয়, সেটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টেরও ওই সাপোর্টটা দেওয়া উচিত ক্যাপ্টেনকে, যে ক্যাপ্টেন যদি চিন্তা করেন যে কখনো কখনো, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি জানি না যে মেহেদী হাসান মিরাজকে টি-20 এই লাইন আপে ইনক্লুড করার ডিসিশনটা আসলে কার, ক্যাপ্টেনের তো ডেফিনেটলি একটা ইনফ্লুয়েন্সার জায়গা অবশ্যই থাকে। তো এই জায়গাগুলো নিয়ে হয়তো বা তিনি আরো চিন্তা করবেন, যেহেতু তাকে 2026 পর্যন্ত একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সো সেই জায়গাটাতে একটা বড় প্ল্যান, ক্যাপ্টেনের কাজটা কিন্তু মাঠে যতখানি থাকে, মাঠের বাইরে কিন্তু তার চাইতে আরো বেশি থাকে। সো ওই যে পুরো জিনিসগুলোকে জট ডাউন করা, পুরো জিনিসগুলোকে একীভূত করা এবং সেই অনুযায়ী প্রপার প্ল্যানটাকে সাজানো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় লিটন কুমার দাস এটা হয়তো বা আরেকটু বেটার ওয়েতে তিনি হ্যান্ডেল করতে পারতেন যদি, আমার কাছে তো মনে হয় যে 2018, 19, 20 ওই সময়ের মধ্যে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স হয়ে যাওয়া উচিত ছিল ন্যাশনাল টিমে। আমি যে সিরিজগুলো বলছি আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান, তখনকার আফগানিস্তান, ওই সিরিজগুলোতে যদি ক্যাপ্টেন্সির হাতটা তিনি পাকাতেন তাহলে হয়তোবা এখন আরো অনেক পলিশড লিটন কুমার দাসকে আমরা দেখতে পেতাম অ্যাজ আ ক্যাপ্টেন। বাট স্টিল বেটার লেট দ্যান নেভার। আমার কাছে মনে হয় যে হি ইজ গোয়িং গুড এবং এটার কন্টিনিউটিটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দ ভাই, আমরা ওয়ানডেতে কিন্তু ড্রপ করতে দেখেছি লিটন দাসকে, এরপরে টি-20তে ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললেন সামি ভাই, আবার ম্যান অফ দ্য সিরিজ লিটন দাস কিভাবে জাজ করছে? কামব্যাকের কথা যদি বলা হয়, একটা প্লেয়ার সবসময় কামব্যাক এবং তার স্বাক্ষর রাখবে হলে তার পারফরমেন্স দিয়ে। ম্যান অফ দ্য সিরিজ লিটন কুমার দাস, সো এদিক থেকে সে অবশ্যই এই জিনিসটা এস্টাবলিশ করেছে। একটা ক্যাপ্টেনের পারফর্মার হওয়া খুবই ইম্পর্টেন্ট, যেন ক্যাপ্টেন এটা পারফর্ম করে এবং একই সাথে যেন টিমে এই মেসেজটা দিয়ে রাখে যে ইফ আই ক্যান লিড, আই ক্যান পারফর্ম, সো অন্যরাও তাকে ফলো করতে পারে। ওকে, আমার মতে হলো কি যে এখন পর্যন্ত টি-20 সিরিজে প্রতি ম্যাচে দেখা গেছে, আপনি যদি দেখেন কি যে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের চেয়ে সিরিজ ডিসাইডিং যে ম্যাচটা ছিল গতকালকে, প্রতিটা ম্যাচেই উত্তরোত্তর উন্নতি আমি দেখতে পেরেছি। তো সেটা ফিল্ড প্লেসমেন্ট করা হোক, বলার চেঞ্জিং সিনারিও হোক, প্রতিটা জায়গায় সে চেষ্টা করেছে যে যেন হলো কি যে পজিটিভ কিছু নিয়ে আসা যায়। সামি ভাই যেটা বললো, আউট অফ বক্স যখন অ্যাপ্লাই করা হয়, আইদার ইট উইল ক্লিক অথবা এটা ফেলও করতে পারে। তো এই জায়গায় আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং একই সাথে তাকে সুযোগও দিতে হবে। আই হোপ ডে বাই ডে সে আরো বেটার করে ফেলবে ইনশাল্লাহ।
নন্দ ভাই, আমরা পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদের পারফরমেন্স দেখেছি। ফার্স্ট টি-20 হারার পরেও কিন্তু আমরা অলমোস্ট সেম সেট আপে খেলেছি, এক দুইজনকে আমরা চেঞ্জ করে। যদি বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে আপনি কিভাবে জিনিসটাকে দেখছেন? লিটন কুমার দাস অ্যাকচুয়ালি উনি তো চমৎকার খেলেছে থ্রু আউট দ্য সিরিজ, এবং হলো কি যে মোমেন্টাম যখন আর কি সেকেন্ড টি-20তে যখন দেখা গেল কি যে খুব দ্রুত 2 উইকেট পড়ে গেল, কিছুক্ষণ স্টেবল ব্যাটিং করার পর তারা কিন্তু অ্যাকচুয়ালি স্কোর খুব বিগ মার্জিন স্কোরের দিকেই নিয়ে গিয়েছিল। তো একই সাথে হলো কি যে আপনি তানজিদ তামিম গতকালকে হি প্লেড বিউটিফুলি, এবং আপনি উই আর ভেরি লাকি যে আমাদের স্কোয়াডে এরকম একটা ব্যাটার রয়েছে। ওপেনার যে দুইজন রয়েছে দুইজনই অ্যাগ্রেসিভ এবং টি-20 জন্য খুবই পারফেক্ট। এবং গতকালকে যদি তার ব্যাটিং বিশ্লেষণ করা হয় তানজিদ তামিমের, দেখবেন কি যে তার ফুটওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং একদম পারফেক্টলি সে এক্সিকিউট করেছে। সে যে ছয়গুলো মেরেছিল সেগুলো একটা স্লগ হিট ছিল না, সেগুলো প্রপার বুক মেনে সে শটগুলো খেলেছে। এবং ইম্পর্টেন্ট পার্ট আপনি দেখবেন কি যে ডিরেকশনে শটগুলো খেলছে ওই ডিরেকশনে টো পজিশনগুলো খুবই পারফেক্টলি সে প্লেস করেছিল। একই সাথে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে এখন যারা আর কি প্রমিনেন্ট বিগ হিটিং কোচ যারা রয়েছে, জুলিয়ান উড রয়েছে, ড্যান মার্শ রয়েছে, তারা প্রথম বিগ হিটিং এর জন্য যে কনসেপ্টটা বলা হয় কি যে নেভার পুট ইয়োর ফরওয়ার্ড লেগ আউটসাইড অফ ইয়োর অফ স্ট্যাম্প। ওকে, প্রতিটা শট প্রতিটা ছয় মেরেছে তার বল ফ্রন্ট ফুট কখনো অফ স্ট্যাম্পের বাইরে যায়নি। তাতে সে কি হয়েছে, প্রপারলি গ্রামার ভাবে খেলেছে এবং সে প্রপার রুম পায় যেন তার ব্যাট সুইংটা প্রপারলি ফিনিশ করতে পারে। একই রকম ভাবে আপনি দেখবেন সামি ভাইয়ের একটা অ্যানালাইসিসও রয়েছে এই ক্ষেত্রে। সে দেখা যাচ্ছে কি যে বল ডেলিভারির সময় ফুট পজিশন পয়েন্টের দিকে থাকছে, যখন লাস্ট মোমেন্টে সে আবার যখন লাইন এবং লেন্থ অ্যাডজাস্ট করে ফেলেছে ফুল শট করার জন্য, সে প্রপারলি আবার তার ফুট যে জায়গায় যে ডিরেকশনে শট খেলছে সেই দিকে নিয়ে আসছে। আমি বলবো কি যে ভেরি 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 গুড ব্যাটিং পারফরমেন্স বাই তানজিদ তামিম। আই হোপ যে বাংলাদেশ এই মোমেন্টামগুলো ধরে রাখবে, ক্যারি করবে ইনশাল্লাহ। সামনে আমি তো বেটার ফিউচার এক্সপেক্ট করছি। সামি ভাই, আনন্দ ভাই বলছিলেন যে পুরো ব্যাটসম্যানদের ক্ষেত্রে আসলে 2-3 জনের পারফরমেন্স নিয়ে আনন্দ ভাই বললেন যে তাদের আপ টু দ্য মার্ক কি ছিল। বাকিদের ক্ষেত্রে যদি বলি ওভারঅল পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের, দেখেন বাংলাদেশের যে দুজন ওপেনার সেই দুজন ওপেনার এক্সপ্লোসিভ ওপেনার্স, এবং এমন না যে সেই দুজন প্রত্যেক ম্যাচে আপনার জন্য ভালো খেলে দেবে, কিন্তু এই দুজনের যে কোনো একজন যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস আপনার জন্য ভালো খেলে দেন বা ক্যারি করতে পারেন, সেটা 90% ক্ষেত্রে আপনাকে ম্যাচ জেতাবে। সো এই টাইপের ব্যাটসম্যানদের উপর ইনভেস্টমেন্টটা রাখাটা খুব জরুরি। পারভেজ ইমন এখন রান পান নেই, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে তিনি তুষারের বলে আউট হয়ে গেছেন, বাট আই এম স্টিল উইথ পারভেজ হোসেন ইমন। আই এম স্টিল, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট এবং টেকনিক্যাল ফাইন টিউনিংটা করাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন তানজিদ তামিম, যেটা আনন্দ ভাই বলছিলেন যে কালকে আমি আমার একটা অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা শট যখন তিনি খেলছেন শটের ডিরেকশনে তার টো পজিশন ছিল। এটা কিন্তু একদিনে হয় নাই। ইনিশিয়ালি আমার মনে পড়ে যে প্রথম ম্যাচে কিন্তু থিকসানাকে ফেস করতে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছিলেন, তখন তার টো পজিশন ওই পয়েন্টের দিকেই ছিল। কালকে আপনি দেখবেন যে বল যখন ফ্লাইটে তখন তার টো পজিশন পয়েন্টের দিকে, বাট যখন তিনি শট খেলছেন অ্যাডজাস্ট করে সেটাকে স্ট্রেট করে দিচ্ছেন যেদিকে শট খেলছেন। এবং এই যে প্রোগ্রেসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তানজিদ তামিম, আপনি যদি বলেন যে হাইয়েস্ট অ্যাভারেজ ওয়াইল চেজিং ইন টি-20 ক্রিকেট ফর বাংলাদেশ, সেটা এখন তানজিদ তামিমই সবার শীর্ষে। 39.44 এই গড়ে তিনি চেজিং এর সময় তিনি ব্যাটিং করছেন। ম্যাক্সিমাম নাম্বার অফ সিক্সেস ইন অ্যান ইনিংস, যেটা চেজ করার সময় বাংলাদেশের পক্ষে, সেটা তানজিদ তামিমের গতকালকের ম্যাচে 6টা ছক্কা তিনি মেরেছেন। এবং অপোনেন্টের ভেন্যুতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা তানজিদ তামিম 2-এ চলে এসেছেন। লিটন কুমার দাসের 27টা, তানজিদ তামিমের 26টা এই শর্ট ক্যারিয়ারের মধ্যে, 1 বছর বা 2 বছরের ক্যারিয়ারের মধ্যে। তানজিদের ডেবুর পর থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ সিক্সেস ফর বাংলাদেশ 32টা ছক্কা তিনি মেরেছেন এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে, যেটা তার চাইতে বেশি কেউ এখন পর্যন্ত মারেননি। 2024-25 মৌসুমে টি-20 ক্রিকেটে চেজ করার সময় হাইয়েস্ট অ্যাভারেজ বিরাট কোহলির 88.5, তানজিদ তামিমের 82। সো দিস ইজ অ্যানাদার থিং, যেটা গেল 1-1.5 বছরের মধ্যে তিনি সে কাজটা করেছেন। দেখেন প্রথম 2 ম্যাচ যখন তানজিদ ফ্লপ করেছিলেন, সোশ্যাল মিডিয়ার সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছিল, চলে না। সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে আমরা খুব গোল্ডফিশ মেমোরি, আমরা অফিসে একটা ব্যাড ডে মেনে নিতে পারি না। এখন ফ্যাক্টর জায়গাটা ওইটাই যে ইউনিট টু প্রোভাইড টাইম, এবং টাইম প্রোভাইড করলে পরে আসলে সেই জায়গাটাতে একজন ব্যাটসম্যান যে ডেলিভার করতে পারেন সেটাই তিনি করেছেন। একটু নিচের দিকে যদি নামি, হ্যাঁ
একটু নিচের দিকে আমার কাছে মনে হয় যে যেহেতু টি-20 ক্রিকেটে আসলে মিডল অর্ডার বলতে কোনো কথা নাই, আপনাকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টেই ব্যাটিং করতে হবে এবং আপনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে 5 জন ফিল্ডার যখন বাইরে থাকছে আপনি কিভাবে সেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারি পারচেস করতে পারেন। দেখেন রংপুর রাইডার্স এখন গ্লোবাল টি-20 খেলছে, রংপুর রাইডার্সের একটা সাইলেন্ট গার্ডিয়ান কিন্তু ইফতেখার আহমেদ। এই বিপিএল এর মঞ্চ যদি চিন্তা করেন যে এই মিড ওভার্সের সময়টাতে ইফতেখারই কিন্তু আলটিমেটলি ইফতেখার এবং খুশদিল তারাই বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি এবং সেই সঙ্গে স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটির মাধ্যমেই তারা মিডল ফেজটাকে ডিল করেছেন। সো মিডল অর্ডারে আমার কাছে যেটা মনে হয় যে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা খুব গুরুত্বপূর্ণ, যে কার বাউন্ডারি স্কোরিং এবিলিটি আসলে কতটুকু আছে। প্রথম টি-20 এবং দ্বিতীয় টি-20-র মধ্যে পার্থক্যের জায়গাটা এখানে ছিল যে প্রথম টি-20-তে মিড ওভার্সে বাংলাদেশ প্রতি 15 বা 16 বল একটা করে বাউন্ডারি মারতে পেরেছিল, দ্বিতীয় টি-20-তে মিড ওভার্সে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতি 3 বা 4 বল একটা করে বাউন্ডারি মারতে পেরেছে। সো ইটস এ হিউজ ডিফারেন্স। তো এই জায়গাটাই এটা ইনকনসিস্টেন্ট বাংলাদেশের। আমি যদি বলি যে সব ঠিক হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না, দিস পার্ট ইজ ভেরি মাচ ইনকনসিস্টেন্ট। আমি জানি না যে তাওহিদ হৃদয় খুব বেশি ওপেনলি তিনি খেলতে পারছেন না, কেন খেলছেন না? ডেফিনেটলি তার একটা তো ব্যাপার আমরা সবসময় বলি যে তার লেগ সাইডে শটের ক্যাপাসিটি অনেক বেশি, অফ সাইডে শটের ক্যাপাসিটি অনেক কম। দ্যাট ডাজ নট মিন যে হি উইল গিভ আপ প্লেইং হিজ শটস অন দ্য লেগ সাইড, ব্যাপারটা সেরকম না। কিন্তু তাওহিদকে খুব কালে ভদ্র এখন দেখা যায় সুইপার অ্যাটেম্প নিতে, যেটা তিনি আসলে খুব ফ্রিকোয়েন্টলি নিতেন। উল্টো এখন দেখা যাচ্ছে তার স্ট্রং জোনের বল তিনি খেলছেন না ওই জোনগুলোতে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের, আই থিঙ্ক দ্য টিম ম্যানেজমেন্ট শুড প্রোভাইড ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিডম টুয়ার্ডস তাওহিদ হৃদয়, যে ওকে তোমার স্ট্রেংথের উইকনেসের জায়গা নিয়ে তো তুমি কাজ করবা, সেই সঙ্গে স্ট্রেংথটাকে আরো বেশি মাত্রায় এক্সিকিউট করবা। তো সেই জায়গাটা আমার কাছে এখনো মনে হয় স্টিল লটস অফ ওয়ার্ক টু ডু। এবং মিডল অর্ডারের এই জায়গাটায় অ্যাগ্রেশনটা এবং সেই অ্যাগ্রেশনটা আপনার ইন্টেন্ট আছে। শ্রীরাম একটা কথা বলতেন যে ইন্টেন্ট, উই নিড ইন্টেন্টস বাট ইউ নিড স্কিলস টু এক্সিকিউট দ্য ইন্টেন্টস। সো ওই স্কিলসটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট, যে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি বাড়ানোর জায়গাটা মিড ওভার্সে। এটাই আমার কাছে মনে হয় যে এই টিমের সবচাইতে বড় ল্যাকিং এর জায়গাটা, যে মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি। দেখেন দুইটা ম্যাচেই যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে লিটন ক্যারি করেছেন, লাস্ট ম্যাচে তো তানজিদ ক্যারি করে দিয়ে গেছেন, বাট ওই যে যদি ইনিশিয়ালি কলাপসটা হতো দেন মিড অর্ডার কিভাবে রিয়াক্ট করতো, প্রথম ম্যাচে কিন্তু রিয়াক্টটা করতে পারে নাই, যেটা দ্বিতীয় ম্যাচে শামীম এবং লিটন কুমার দাসের পার্টনারশিপটা খুব ভালো মতো জমে গেছে। সো এটার কন্টিনিউটিটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দ ভাই, আমরা গতকালকে যেটা দেখছিলাম যে শেখ মেহেদীর ইনক্লুশনে বোলিং লাইন আপটার পুরো একটা চেঞ্জ দেখেছি। সেকেন্ড ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে একটা ভালো রানে বিট করা, এবং থার্ড টি-20-তে আমরা শেখ মেহেদী এবং বাকি যেটা আমরা মোমেন্টামের কথা বলছিলাম, সেক্ষেত্রে মুস্তাফিজের একটা বড় মোমেন্টাম ক্যারি করা ছিল। তো যদি পুরো সিরিজের কথা বলি, বোলারদের পারফরমেন্স কিভাবে দেখতেছেন? আমি বোলারদের পারফরমেন্স খুবই ভালোভাবে দেখি, কিন্তু আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো কি যে যেটা সামি ভাইও বলেছিল, সেটা হলো কি যে আমরা তানজিম সাকিবকে আমরা প্রপারলি ইউজ করতে পারছি কিনা, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। সে প্রতিবারই অ্যাকচুয়ালি সেমি নিউ বল অথবা 13-14 সময় বোলিং তাকে নিয়ে আসা হচ্ছে। তো এই জায়গায় সে যতটুকু না পারফর্ম করছে, আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো কি যে সে যখন নতুন বলে বল করছে তার পারফরমেন্স অনেক বেটার এবং সে কন্টিনিউয়াসলি ব্রেক থ্রু দিয়ে যাচ্ছিল। তো এই ছোটখাটো কিছু জিনিসগুলো নিয়ে আমাদের একটু কাজ করা উচিত। আমার মতে টিম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো নিয়ে আরো ডিপ লেভেলে দেখবে। ওভারঅল বোলিং পারফরমেন্স আমি সবসময় হিস্ট্রিক্যালি বাংলাদেশের বোলিং টিম পার্টটাকে আমি সবসময় খুবই প্রেইজ করি। আমাদের মেইন কনসার্ন থাকে হলো কি যে আমাদের ব্যাটাররা পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করতে পারে না। তো আপনি দেখবেন কি যে হিস্ট্রিক্যালি অ্যাকচুয়ালি আপনি যদি সেই মোহাম্মদ রফিক ভাই থেকে শুরু করে এখন পর্যন্ত বলেন, তারা অভ্যস্ত হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি যে আমাদের রান কম হবে, এর ভিতরে আমি যতটুকু সম্ভব আমার বেস্ট এফোর্ট দিব। সো এইটা অরিজিনালি অ্যাকচুয়ালি আমাদের বলার এখন পর্যন্ত ক্যারি করে। সো যখনই আপনি ব্যাটার হিসেবে বলারদের প্রেশার কমানোর জন্য কোনো ডিপোজিট করে দিতে পারবেন পর্যাপ্ত রান, আপনি দেখবেন কি যে আমি কনফিডেন্ট যে বাংলাদেশি বলাররা রেজাল্ট বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারবে ইনশাল্লাহ। সাহেব ভাই, আমরা অনেকদিন ধরেই কিন্তু লেফট আর্ম অর্থোডক্স বাংলাদেশ একটা বড় বোলিং স্ট্রেংথ ছিল। সেই রফিক ভাইয়ের পরে সে আব্দুর রাজ্জাক রাজ ছিল, তারপরে আরফাত সানি বলেন, অনেকেই কিন্তু এভাবে আমাদের ক্যারি করে নিয়ে গেছেন। তো আমরা অনেকদিন দেখছি যে আসলে ওই লেভেলের কিন্তু লেফট আর্ম অর্থোডক্স বাংলাদেশে নেই। তারপরেও বাংলাদেশের একটা ভালো সিরিজ জয়। বোলিংটাকে আপনি কিভাবে দেখতেছেন? লেফট আর্ম অর্থোডক্স স্পিন তো যেটা হয় যে শুধুমাত্র লেফট আর্ম অর্থোডক্স স্পিন না, আমাদের ওভারঅল পুরো বাংলাদেশে যদি আপনি সার্চ করেন, আমাদের প্রিমিয়ার লিগটাও যদি ফলো করেন, ওই মানের স্পিনার কিন্তু আসলে উঠে আসছে না। এটা কিন্তু একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা। আমাদের বাংলাদেশের স্পিনার এই মুহূর্তে নাই। লাস্ট 3-4-5 বছরে আমি শেখ পারভেজ জীবন ছাড়া
আপ টু দ্য মার্ক স্পিনার, নতুন স্পিনার উঠে আসতে আসলে দেখি না। এটা কিন্তু একটা অনেক বড় ম্যাটার অফ কনসার্নের জায়গা। মডার্ন ডে ক্রিকেটের এভলিউশনটা একটু ডিফারেন্ট। এখানে ওভার স্পিন নির্ভর বোলিং করতে হয়, উইকেট অনেক ভালো থাকে। আমাদের দেশে যেটা হয় যে প্লেয়াররা যখন উঠে আসে তখন আমাদের যে সমস্ত উইকেটে খেলা হয় সে সমস্ত উইকেটে সাইড স্পিন নির্ভর বোলিং, বল ছাড়লেই বল টার্ন করে। তো এই প্লেয়াররা যখন আসলে একটু ইন্টারন্যাশনাল বা আপডেটেড লেভেলের ক্রিকেট খেলতে চায় তখন একটা অনেক বড় প্রবলেমে ফেস করে, কারণ এখানকার স্পিন ওরিয়েন্টেশনটা আসলে ওইভাবে হয় না। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফ্লাড লাইটের আলোতে বোলিং করার যে ব্যাপারটা স্পিনারদের জন্য, হুইচ ইজ আ ডিফারেন্ট স্কিল, ইউ নিড টু গ্র্যাব ডিফারেন্ট স্কিলস ফর দ্যাট। সো এই জায়গাগুলো নিয়েও আসলে কাজ করার জায়গা আছে। ওভারঅল আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে সব জায়গাতে আপনি দেখবেন যে স্পিন, যেহেতু ভালো স্পিনার উঠে আসে না, সো বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিন খেলার ক্যাপাসিটির জায়গাটাও কিন্তু কমছে আস্তে আস্তে। আপনি 2022 এবং 23 দুটা মৌসুমে যদি চিন্তা করেন, আমাদের প্রিমিয়ার লিগে টপ উইকেট টেকার ছিলেন পারভেজ রসুল, ইন্ডিয়ার যিনি রঞ্জি ট্রফি প্লেয়ার। এবং আসলে যদি আপনি ইন্ডিয়ান ক্রিকেট কালচার অনুযায়ী পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, পারভেজ রসুল ওই মানের বোলার না, বা ন্যাশনাল সার্কিটে অত আধিপত্য থাকে না, কিন্তু আমাদের এখানে এসে পারভেজ রসুল বেস্ট বোলার হয়েছেন। এর পেছনে কারণটা হচ্ছে তিনি একটু ব্যতিক্রম ভাবে বোলিং করেন, একটু জোরের উপর বোলিং করেন, টেনে টেনে বোলিং করেন, ওভার স্পিন কাইন্ড অফ নেচারে বোলিং করেন। সো ওই স্পিন ডিল করতে গিয়ে কিন্তু ব্যাটসম্যানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা, কারণ ওই নেচারের স্পিনও বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে খুব বেশি ফেস করেন না। সো যেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হওয়া উচিত, উইকেটগুলো বেটার হওয়া উচিত, সেটা প্রত্যেকটা সেক্টরে একদম নিচের লেভেল থেকে শুরু করে, এবং সেই অনুযায়ী স্পিনারদের ওরিয়েন্টেশনটা। এখনকার স্পিন কিন্তু শুধুমাত্র আপনি সাইড স্পিন নির্ভর গিয়ে হাত ঘুরালেন তাহলে কিন্তু স্পিনটা হয় না। আপনার এখানে ডিফারেন্ট স্কিল অর্জন করার ব্যাপার আছে। একটু মিস্ট্রি স্পিনার যারা আছেন, যারা একটু ডিফারেন্ট টাইপের স্পিন করেন, তাদেরকে পেট্রোনাইজ করার জায়গাটা, সময়টা কিন্তু এখন চলে এসেছে যে আপনি যত বেশি পারবেন সেই ধরনের স্পিনারদেরকে পেট্রোনাইজ করবেন। একটু ডিফিকাল্ট স্পিনার, স্কিলের স্পিনাররা যারা একটু আইলাইনের নিচে একটু জোরের উপর বোলিং করেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার দেশের স্পিন কালচারটা পরিবর্তনের জায়গাটা। আমাদের বাংলাদেশের লেগ স্পিনার কেন উঠে আসে না, সেই জায়গাটায় আমি যদি আপনাকে একটু পর্যালোচনা করি, আপনি একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, একদম ওয়ার্ল্ড ক্রিকেটে লাল বলের ক্রিকেট কিন্তু লেগ স্পিনাররা খেলেন না। আপনি প্রত্যেকটা টিমের লাল বলের ক্রিকেটে প্রমিনেন্ট স্পিনার কিন্তু ফিঙ্গার স্পিনাররা। আপনি যদি ইন্ডিয়া চিন্তা করেন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। আপনি ইংল্যান্ড চিন্তা করলে বশির এই মুহূর্তে খেলছেন, অস্ট্রেলিয়া চিন্তা করলে নেথান লায়ন তিনি এই মুহূর্তে খেলছেন, সাউথ আফ্রিকা চিন্তা করলে সে জায়গাটা কেশব মহারাজ, অর্থাৎ নিউজিল্যান্ড চিন্তা করলে মিচেল স্যান্টনার এবং সেই সঙ্গে এইজেস প্যাটেল। প্রত্যেকটা টিমের লাল বলের ক্রিকেটের প্রমিনেন্ট স্পিনার হচ্ছেন ফিঙ্গার স্পিনাররা, নট লেগ স্পিনার। কারণ এখনকার ক্রিকেটে লেগ স্পিনারদের প্যাটার্নটাই পরিবর্তন হয়ে গেছে। লেগ স্পিনারদের প্যাটার্নটা একটু জোরের উপর বোলিং করবে, ভ্যারিয়েশন দিবে এবং টেনে টেনে জোরের উপর বোলিং করে ব্যাটসম্যানকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এবং তাদের নেচারটা ডিফারেন্ট। এখন কিন্তু আপনি শেন ওয়ার্ন বা স্টুয়ার্ট ম্যাকগিলের মতো লেগ স্পিনার দেখবেন না, যারা ফ্লাইট বা টস আপ ডেলিভারি করবে। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড লেগ স্পিনারদেরকে তৈরি করা হচ্ছে ফর হোয়াইট বল ক্রিকেট। লাল বলের ক্রিকেট খেলতে হবে সেটা তাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হচ্ছে, তারা তৈরি হচ্ছেন সাদা বলের ক্রিকেটের জন্য। আমাদের বাংলাদেশের প্রবলেম যেটা, সেটা হচ্ছে যখন কোনো একটা লেগ স্পিনার আপনি দেখেন, আমাদের কোচেরা তাদেরকে লাল বলের ক্রিকেটের জন্য প্রিপেয়ার করতে যান, যেটা আসলে বর্তমান ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক। বর্তমান ক্রিকেটে সাদা বলের ক্রিকেট একটা রেভলিউশন ক্রিয়েট হয়েছে ফর দ্য লেগ স্পিনার্স, এবং প্রত্যেকটা হাসারাঙ্গা থেকে শুরু করে রশিদ খান, অ্যাডাম জাম্পা, প্রত্যেকটা দলের সাদা বলের ক্রিকেটের স্পিনার কিন্তু হচ্ছে লেগ স্পিনাররা। প্রত্যেকটা টিমের আপনি যদি কুলদীপ যাদব থেকে শুরু করে আপনি চিন্তা করেন, শাদাব খান, কুলদীপ যাদব, কিংবা ওইদিকে অ্যাডাম জাম্পা, ইশ সৌদি, প্রত্যেকের লেগ স্পিনার সাদা বলের ক্রিকেটের জন্য। সো আমরা আমাদের একটু প্রায়োরিটিটা চেক করতে হবে যে লেগ স্পিনার যখন আমরা পাচ্ছি, তাকে সাদা বলের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা, তাকে লাল বলের ক্রিকেটের প্রেশারটা না দেওয়া, তাকে ওই ফ্লাইট, টস, তাকে বল টার্ন করানো, এই সমস্ত দিকের চাইতে তাকে শর্টার ভার্সন ক্রিকেটে কিভাবে আসলে বোলিং করতে হয় ওই জায়গাটা নিয়ে চিন্তা করেন। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে হয় কি, যে টেস্ট ম্যাচ ক্রিকেটে ভুল করার কোনো জায়গা নেই। টেস্ট ম্যাচ ক্রিকেটে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাকুরেট। লেগ স্পিন অলওয়েজ there will be odd full tosses, there will be odd অবশ্যই শর্ট পিচ ডেলিভারিজ। সো যেটার জন্য আসলে দিন শেষে লেগ স্পিনারই আসলে আর বেরিয়ে আসে না। তো আলটিমেটলি লেগ স্পিনারদেরকে আপনার ওই লাল বলের ক্রিকেটের পরিকল্পনা থেকে আসলে বের করে দিতে হবে, যে ভাই দরকার নাই, ওর মাথা থেকে ওটা ঝেড়ে ফেলে দিতে হবে, এটার জন্য এক্সপার্ট হোক, শুধু সাদা বলের ক্রিকেটের জন্য এক্সপার্ট হোক। তখন লেগ স্পিনারও যেরকম এনকারেজড হবে, ঠিক তেমনি ভাবে প্লেয়ারদের বা ব্যাটসম্যানদের লেগ স্পিন খেলার
ওই দক্ষতার জায়গাটা বিল্ড আপ হবে, কারণ তখন আপনি 50 ওভার্স ফরম্যাটে বা 20 ওভার্স ফরম্যাটে লেগ স্পিনারদেরকে দিয়ে আপনি অ্যাটাক সাজাবেন। আর ওই ফিঙ্গার স্পিনারদের প্রায়োরিটি থাকবে লাল বলার ক্রিকেটে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ব্যাপারটা সেরকমই, ফিঙ্গার স্পিনারদের প্রায়োরিটি লাল বলার ক্রিকেটে, রিস্ট স্পিনারদের প্রায়োরিটি সাদা বলার ক্রিকেটে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ওয়ানডের লিডিং বোলার কারা, সবাই ফিঙ্গার স্পিনার। সো আমরা কিন্তু ওই জায়গাটা ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা ধরতে পারছি না স্পিনারদের জায়গা থেকে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় প্রায়োরিটি সেট করাটা খুব ইম্পর্টেন্ট। তবে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পুরো সিরিজ নিয়ে কথা বলেছি, টেস্ট গেল, ওয়ানডে 3টা ওয়ানডে আমরা দেখেছি, 3টা টি-20 দেখেছি। আমি যদি পুরো সিরিজে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলি, আপনার কাছে ছোট করে জানতে চাও। পুরো সিরিজে আমার কাছে প্রাপ্তি মনে হয় বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন। দুইটা সাদা বলের ফরম্যাটে ওপেনিং কম্বিনেশনটা তারা যেভাবে ব্যাটিং করছে, আমরা তাদের কিছু গ্লিমসের জায়গা দেখেছি। শেষের দিকে লিটন কুমার দাসের বেশ কিছু ভালো ফরম্যাট জায়গা দেখেছি। শামীম পাটোয়ারি টি-20 ক্রিকেটে ভালো করেছেন। ওয়ানডে ক্রিকেটে ইনিংসটাকে কিভাবে বড় করতে হয়, মানে খেলাটাকে কিভাবে বড় করতে হয়, এই জায়গার একটা ওয়েক আপ কল, এটাকে আমি একটু পজিটিভ সাইন হিসেবে দেখছি। যে ওয়ানডে ক্রিকেটে আমরা সবচাইতে বড় প্রবলেমের জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাঝখানে খেলাটাকে বড় করতে পারছি না। সো ওয়ানডে ক্রিকেটে যে খেলাটা বড় করার একটা বিষয় আছে, সেটার জন্য একটা ওয়েক আপ কল আমরা পেয়েছি। এক্স্যাক্টলি, উই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট ইট, যে ওয়ানডে ক্রিকেটে মাঝখানে খেলাটাকে কিভাবে বড় করবেন, সেই স্কিল সেটআপটা তৈরি করা। টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি, তার সেই ফর্মের জায়গাটা, তাইজুল ইসলামের ভালো বোলিং, 2টা টেস্ট ম্যাচে তাইজুল ইসলামের ভালো বোলিং ছিল। সো সবকিছু মিলিয়ে ফাইন্ডিংস তো অবশ্যই আছে, এবং কোন কোন জায়গায় আসলে নতুন করে ওই প্ল্যান অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই, সেই অনুযায়ী আমাদের নিচের দিকের দলগুলোকে রেডি রাখা, রেডি করা। অনেক ওয়েক আপ কল পাওয়া গেছে, যে ওয়েক আপ কলগুলো সত্যিকারের অর্থে আপাত দৃষ্টিতে নেগেটিভ দেখা যাচ্ছে, বাট ফর মি ইটস বিন পজিটিভ, যে at least we have got the wake up calls, যে we have identified our problems, what are the problems. So ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ফ্যাক্টর। আনন্দ ভাই, আপনার কাছে ফাইন্ডিংস এর কথা যদি জানতে চাওয়া হয়, ভাইয়া বললেন ওয়েক আপ কল আছে এবং কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে, আপনার কাছে প্রাপ্তি অপ্রাপ্তি কি? দেখুন, আমার মতে হলো কি যে আমরা এখনো শিখছি, এই জিনিসগুলা ফিডব্যাক পাচ্ছি। এটা যে হলো কি যে বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা পর্যায়ে রয়েছে, এটা ইনওয়ার্ক, প্রোগ্রেস ইনওয়ার্ক, কন্টিনিউয়াস বেসিসে করতে হবে। যে আমি অফ সিজনে এটা নিয়ে কাজ করব, অথবা দেখা যাচ্ছে হলো কি যে আমি এটা নিয়ে আর একটু 2-1টা টার্ম দেখবো, জিনিসটা এরকম করার স্কোপ খুব কম। কারণ ব্যাক টু ব্যাক বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল সিরিজ এবং আমাদের আইসিসি ইভেন্টগুলো হচ্ছে। তো আমাদের রেজাল্ট এর ভেতরেই যতগুলো আমাদের কি পয়েন্টস আমরা পেয়েছি, সেগুলো নিয়ে ইমিডিয়েটলি রেজাল্ট যেন আসে সেটা নিয়ে কাজ করতে হবে। ওকে, এবং হলো কি যে পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন অনেক ফাস্ট। দেখা যাচ্ছে হলো কি যে এটা আমি এখন এখান থেকে আমাদের এই সিরিজে নতুন একটা লার্নিং হলো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের উচিত যে আমাদের পরবর্তী সিরিজে আমি এই ভুলটা তো আবার যেন কখনো না হয়, কোনো রিপিটেশন না হয়। আমি অ্যানালিস্ট হিসেবে সামি ভাই বা অন্যরা যারা থাকুক বা এরকম, আমরা যেন এটা পয়েন্ট আউটই না করার দরকার হয় যে ওই সিরিজেও এই জিনিসটা হয়েছিল। সিম্পলি আমাদের এটা লার্নিং না, এটা হলো কি যে আমাদের অন দ্য জব আপনার এটা এক্সিকিউট করে দেখাতে হবে। এবং সেই অনুযায়ী আমরা যদি আগে যাই, আমার মনে হয় কি যে মোমেন্টামটা খুব পজিটিভ মোমেন্টাম। আমরা 2020 সিরিজটা জিতেছি, আমরা এটা কন্টিনিউ করি পাকিস্তান সিরিজের দিকে। আমরা সেই অনুযায়ী মাঠের কন্ডিশন চিন্তা করে বেস্ট টিমটা আমরা প্লেস করার চেষ্টা করি, বেশভাবে খেলার চেষ্টা করি, প্রত্যেকে নিজ নিজের পারফরমেন্সটা দিকে হাইলাইট করি। আমার মনে হয় কি যে আমাদের রেজাল্টটা ভালো করা সম্ভব ইনশাআল্লাহ। অবশ্যই। সামি ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আসলে যে ইনসাইটগুলো আসলে দর্শক জানতে চায়, সবসময় তো আসলে প্লেয়ারদের সঙ্গে তারা কথা বলতে পারে না, বোর্ডের সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু অ্যানালিস্টদের কাছ থেকে আসলে টোটাল ফাইন্ডিংসটা তারা জানতে পারে, আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায় ছিল, পারফরমেন্সের দিক থেকে কোথায় ভালো পারফর্ম করেছে। সো এই জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, দর্শকদেরকে জানানোর জন্য। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি ডাগ আউট ডায়লগ। এরপরে আবার বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।